আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, মেডিকেল ডেন্টাল এফএমসি এর বিগত 30 বছরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য চ্যাপ্টারটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, ফিজিক্স সেকেন্ড পার্টের 10ম অধ্যায়। তো আমরা দেখবো যে কোন টপিকগুলো থেকে একটু বেশি প্রশ্ন আসে, আমরা ট্যানাল স্কুলে বুঝতে পারবো। 2023 সালে যে প্রশ্নটা ছিল, একটা মাত্র কোশ্চেন আসলে সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে নিচে কোনটি অন্তরক। ঠিক আছে, তো দেখো অপশনগুলো হচ্ছে সিরামিক, বিসমাথ, সিলিকন, লোহা। তো আমরা আগে একটু বেসিক বোঝার চেষ্টা করব যে ইলেকট্রন ফ্লোর উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে পরিবাহী। দেখো নাম শুনে কি মনে হতে পারতেছে যে কোনো কিছুটা পরিবহন করে, যেমন ফর এক্সাম্পল লোহা, ফর এক্সাম্পল হচ্ছে লোহা, তামা, ওরা কি করে থাকে, ওরা হচ্ছে ইলেকট্রনকে ইজিলি ফ্লো হইতে দেয়। নাম্বার 2 অর্ধপরিবাহী। তো নাম শুনে মনে হচ্ছে যে পরিবাহীর অর্ধেক, তাই না? বাট ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা ভিন্ন। তো এই অর্ধপরিবাহীর বিভিন্ন উদাহরণের মধ্যে আমি বলতে পারি সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, এরকম আর অনেকগুলোই আছে। জার্মেনিয়াম এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয় দেখি, এই দুইটা লিখলাম। এবং সর্বশেষ রয়েছে হলো অপরিবাহী, বা তুমি অন্তরকও বলতে পারো। অন্তরক, অন্তরক মানে কি, যে ইলেকট্রন ফ্লোতে সর্বোচ্চ বাধা প্রদান করে থাকে। ঠিক আছে, যেমন হতে পারে তোমার বিসমাথ, প্লাস্টিক, বা আরো অনেক বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। তো এখানে একটু খেয়াল করে দেখো পরিবাহী কি করে থাকে, সে যে বাধাটা প্রদান করে থাকে সে বাধা পরিমাণ প্রায় 0 ইলেকট্রিক ভোল্টের মতো। ঠিক আছে, প্রায় 0 ইলেকট্রিক ভোল্টের মতো। অর্ধপরিবাহী আমরা কিছু কনসেপ্ট আমরা শিখবো। তো পরিবাহীর ক্ষেত্রে হয় কি, তুমি যত টেম্পারেচার বাড়াবা তত তোমার রোধ বেড়ে যাবে, তত তোমার কি হয়ে যাবে, বাধা বেড়ে যাবে। যে কোনো একটা পরিবাহীর যদি তুমি গরম করো তার বাধা বেড়ে যায়, ফলে তার মধ্যে কারেন্ট কমে যায়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তুমি টেম্পারেচার যত বাড়াবা তোমার বাধার মান কমে যায়, কারেন্টের মান বেড়ে যায়। এইটাই হলো পার্থক্য। অ্যাকচুয়ালি এই অর্ধ শব্দ দ্বারা এইটা মিন করে না যে এখানে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে এখানে তার অর্ধেক কারেন্ট ফ্লো হবে, ব্যাপারটা আসলে তা না। ঠিক আছে, এটা আশা করি মনে রাখবা। এবার আসলে অন্তরক, অন্তরক মানে কি, সে টোটালি ফুল বাধা প্রদান করে থাকে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা অনেক বেশি হয়, 6 ইলেকট্রিক ভোল্ট থেকে 11 ইলেকট্রিক, অনেক বড় মানের হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আমরা কি বলবো, বাধাটা বেশি, বাধাটা বেশি। আর এখানে বাধাটা মিডিয়াম, বাধাটা কি মিডিয়াম। সো এখানে বাধা দিয়ে অ্যাকচুয়ালি নামগুলো করা হয়েছে। ঠিক আছে, সো এবার আমরা অপশন খুঁজবো। দেখো সরি, এখানে আমি বিসমাথ লিখছি কেন, বিসমাথ তো হচ্ছে তোমার অর্ধপরিবাহী। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি সিরামিক, সিরামিক। ওকে, এখন খেয়াল করে দেখো অপশনগুলা, যে নিচে কোনটি অন্তরক। তো সিলিকন এটা কিসের মধ্যে পড়ছে, এটা অর্ধপরিবাহীর মধ্যে পড়ছে। ঠিক আছে, অর্ধপরিবাহী। লোহা এটা কিসের মধ্যে পড়ছে, এটা পরিবাহীর মধ্যে পড়ছে। তাহলে এগুলো তো আনসার হচ্ছে না। তারপরে বিসমাথ, যেটা আমি ভুলে অন্তরকের মধ্যে লিখছিলাম, অ্যাকচুয়ালি সেটা কি, সেটা হচ্ছে অর্ধপরিবাহীর মধ্যে পড়ছে। এবং সর্বপ্রথম যেটা সিরামিক, সিরামিক তোমরা রিয়েল লাইফে অনেক ইউজ করছো, যে আমাদের যে প্লেট গুলো আছে, সিরামিকের অনেক প্লেট আছে, তো তুমি প্লেটের মধ্যে সারাদিন ব্যাটারি লাগায় তুমি তার ধরে রাখো, কোনো কারেন্ট ফ্লো হবে না, তুমি কোনো শক খাবা না। সো আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম সিরামিক। তো এটা কিন্তু মেডিকেলে আসছে, হ্যাঁ, ডেন্টালে এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। আমরা যদি 2022 সালের প্রশ্নের দিকে ফোকাস করি, এফএমসি তে যে প্রশ্নটা আসছে যে ট্রানজিস্টরের অসুবিধা নিচের কোনটি। তো চলো ভাই আমরা আগে ট্রানজিস্টর কি সেটা জানার চেষ্টা করি। এই যে এটা একটা ট্রানজিস্টর, ট্রানজিস্টরে কি কি থাকে, ট্রানজিস্টর হচ্ছে তোমার এখানে একটা বেস থাকে, এখানে হচ্ছে ইমিটার থাকে, এবং এখানে হচ্ছে কালেক্টর থাকে। তো ট্রানজিস্টর আমরা কিন্তু অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারি। সো এটা কিন্তু ট্রানজিস্টর একটা সুবিধা। ঠিক আছে, এটা দীর্ঘস্থায়ী। এই যে অসুবিধা চাইছি ওনারা, আমরা সুবিধা একটা পেয়ে গেলাম। ট্রানজিস্টর কিন্তু বেশ সস্তা। আমি নিজে একজন ট্রিপল ইয়ান, আমি হচ্ছে ল্যাবে যখন কাজগুলো করছি, তো আমরা এগুলার হচ্ছে ডাটা শিট দেখছি, প্রাইস দেখছি, নিজেও কিনে নিয়ে আসছি বিভিন্ন রোবোটিক্স কার্যক্রমের জন্য। তো ওগুলোর ভ্যালু, ওগুলো হচ্ছে দামগুলো খুবই কম হয়ে থাকে, 10 টাকারও ট্রানজিস্টর আছে। ঠিক আছে, সো আমরা বলতে পারি কিন্তু খুবই সস্তা। এবং ট্রানজিস্টর গুলা খুবই ছোট, যে এই সাইজের হয়, আমার আঙ্গুলের এই যে এতটুকু, হ্যাঁ, 1 ইঞ্চি বা তার চেয়েও ছোট হয়ে থাকে। সো ট্রানজিস্টর কিন্তু সাইজে কিন্তু বেশ ছোট। এগুলো কি তার সুবিধা না? অবশ্যই সুবিধা। তাহলে অসুবিধা কোনটা? উচ্চ বিভবে কাজ করতে হয়, ট্রানজিস্টর যে ভোল্টেজটা দিতে হয় সে ভ্যালুটা একটু বড়। সো আমরা এটা বলতে পারি যে ট্রানজিস্টর কিন্তু উচ্চ বিভবে কাজ করে। ঠিক আছে, তো তাহলে উত্তরটা কি দিবা, উচ্চ বিভবে কাজ করে, এটা কিন্তু তার একটা অসুবিধা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ট্রানজিস্টরের অংশই নয়। দেখো আমি একটু অলরেডি এটা আনসার বলেও ফেলছি। কেমনে? বেস বা পিট, এটা কিন্তু ট্রানজিস্টরের একটা অংশ। ইতে হচ্ছে ইমিটার, এটা হচ্ছে ট্রানজিস্টরের একটা অংশ। তারপর সিতে হচ্ছে কালেক্টর, এটা ট্রানজিস্টরের একটা অংশ। সো জিনিসগুলো যদি আমি বাংলায় লিখে দিই আর সুন্দর হয়। ইমিটার, ইতে হচ্ছে তোমার কি ইমিটার। ঠিক আছে, তো ইমিটার বা এটাকে আমি ইমিট, যে ইমিট করে থাকে। তো কোনো কিছু ইমিট করা, ইংরেজিতে তোমরা এটা তো বুঝতে পারতেছই যে নির্গমন করতেছে। ঠিক আছে, তারপর বেজ মানে কি, বেজ মানে হচ্ছে পিট, পিট, এই পিট কিন্তু তোমার এই পিট না, এটা দীর্ঘইকার।
তারপরে কি সিতে হচ্ছে কালেক্টর, সে কি করতেছে, কালেক্ট করতেছে, ওকে, হ্যাঁ, বা সংগ্রাহক, সংগ্রাহক। আর এমিটার কি, সে নিঃসরণ করতেছে, সো নিঃসারক। এগুলো হচ্ছে বাংলায় নাম, আর ইংলিশ তো বলেই দিলাম, ইমিটার, বেস, কালেক্টর। এখন তুমি দেখবা এই তিনটা নাই কোনটা, যেমন হচ্ছে কন্ডাক্টর বলতে কিছু ছিল এখানে, কন্ডাক্টর অর্থ তো পরিবাহী, ঠিক আছে। তো আমরা তাহলে এটা সঠিক উত্তর পেয়ে গেলাম, কন্ডাক্টর। ওনারা বলতেছে যে ট্রানজিস্টর অংশ নয় কোনটি। পরের প্রশ্নে যদি চলে যাই, নিচের কোনটি সেমিকন্ডাক্টরের পরিবাহিতার জন্য দায়ী? অপশনগুলো চলো পড়ি। মুক্ত ইলেকট্রন, নিউট্রন। ভাই তুমি জীবনে শুনছো নিউট্রন? নিউট্রন ইলেকট্রন ফ্লো করে? জীবনও না। এখন মুক্ত ইলেকট্রন ইলেকট্রন ফ্লো করে, কিন্তু মুক্ত ইলেকট্রন বাদেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হোল, সেও কিন্তু পরিবাহিতার জন্য দায়ী, ঠিক আছে। সো ওনার মুক্ত ইলেকট্রন লিখছে, বাট অন্য কিছু লিখে নাই, হ্যাঁ। তো প্রোটন, প্রোটন তো ইলেকট্রন পরিবাহিতার জন্য দায়ী না, সেটা আমরা কেটে দিতে পারি। এই যে মুক্ত ইলেকট্রন এবং হোল, এই দুইজনই কিন্তু দায়ী। আমি তোমাদেরকে পি টাইপ এবং এন টাইপের দিকে যদি একটুখানি পড়াই, যে পি টাইপ যে অর্ধপরিবাহী, পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ যে সেমিকন্ডাক্টর আছে, সেইখানে কিন্তু হোল থাকে আমাদের প্রধান ক্যারিয়ার। আর এন টাইপ সেমিকন্ডাক্টর যেটা, সেখানে থাকে কি, ইলেকট্রন। সো আমরা উত্তরটা পেয়ে গেলাম দুইটা। তাহলে আনসারটা হচ্ছে গিয়ে মুক্ত ইলেকট্রন এবং হোল। পরের প্রশ্ন, নিচের কোনটি ইন্টিগ্রেটেড, দেখো ইন্টিগ্রেটেড সার্কিট, এটাকে আমরা যদি সংক্ষেপে বলি আইসি, এটা তো অনেকে রিয়েল লাইফে শুনছে, আইসি 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 সার্কিট, ঠিক আছে, এরকম অনেকে বলে। এটা বৈশিষ্ট্য নয়। দেখো ইন্টিগ্রেটেড শব্দের অর্থ কি, একত্রিত করা, একত্রিত করলে সেই জিনিসটা ছোট হয়ে যায়, খুবই প্রিসাইজ হয়ে যায়। এটা বৈশিষ্ট্য নয় চাইছে। প্রথমটা হচ্ছে সংযোগ সংখ্যা বেশি, এখানে সংযোগ সংখ্যা কম রাখা হয়, সবগুলো কাছাকাছি রাখা হয়, সংযোগ সংখ্যা সবচেয়ে কম রাখা হয়। তো এটা কিন্তু বৈশিষ্ট্য না। তো আমার নিচেগুলো তো পড়াই লাগলো না। ঠিক আছে, আমরা প্রথমটা পেয়ে গেলাম। তারপর আমি তোমাদেরকে চেষ্টা করবো প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়াইতে। এবং কম বিদ্যুৎ প্রয়োজন হয়, কথা সত্য, আইসিতে কারেন্টের পরিমাণ খুব কম লাগে। আগে আইসি ছিল না, 1940 সালের আগে তখন আইসি ছিল না, বা তখন নতুন অবস্থা ছিল, টিউব ইউজ করা হতো, তো ওগুলোর জন্য প্রচুর পরিমাণ কারেন্ট লাগতো। বাট আইসি আসার পর থেকে এত বেশি কারেন্ট লাগে না। তো এটা কিন্তু তার একটা সুবিধা, এটা সাইজ খুব ছোট হয়ে থাকে, এটাও একটা সুবিধা, হ্যাঁ, বা তার বৈশিষ্ট্য। তারপর নির্ভরযোগ্যতা বেশি, আইসি এখন সবকিছু আইসি ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু খুবই নির্ভরযোগ্য। সো এটাকেও আমরা সঠিক বলতে পারবো, তার বৈশিষ্ট্য বলতে পারবো। সো বৈশিষ্ট্য নয় কোনটা, যে সংযোগ সংখ্যা বেশি, অ্যাকচুয়ালি সংযোগ সংখ্যা কম। 8, এখানে 4 বিট, এখানে পাশে আবার 4 বিটস লিখে দিয়েছে, এটা সাবধান থাকবে, এটা কিন্তু 8 না, এটা 4। 4 বিট নাম্বার সর্বোচ্চ সংখ্যা কত, দেখো তুমি 4টা বিট নাও, তুমি যে কোনো 4টা বিট নাও, যেমন হচ্ছে 1010, ঠিক আছে। তো এখানে সর্বোচ্চ তুমি কত সংখ্যা এরকম কয়টা বানাইতে পারো? তো এটা আমরা চলো একটু একবারে ছোট থেকে শুরু করি। 0000, এটা কি 4 বিট নাম্বার। তারপর 0001, এটাও একটা 4 বিট নাম্বার। এরকম করে বাড়াইতে থাকো, মানে বাইনারি আর কি, হ্যাঁ। 1 এর পরে কত 10, তারপরে কত 100, তারপরে হচ্ছে 101, তারপরে কত 1000, তাই না, 1000। তো এখানে ডাবল শূন্য দিয়ে দিই, এখানে 0 0। সো আমি অলরেডি কটা বানাই ফেলাম, 1 2 3 4 5 6টা বানাই ফেললাম। এখন ফার্স্টে কি দেখো, 1 10, তারপরে আমাদের কত ছিল, 11 ছিল, অ্যাকচুয়ালি এটা 11 হবে, এটা 11। তারপরে হবে গিয়ে 100, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে তোমার 101, তারপরে হচ্ছে গিয়ে 101, তারপরে হচ্ছে 110, তারপরে 111, তারপরে গিয়ে হবে গিয়ে 1000, ঠিক আছে। তাহলে আমরা এগুলো জিরো গুলো যদি লিখে দেই, তারপরে হচ্ছে গিয়ে 1000, হ্যাঁ। তারপরে কি দাঁড়াবে, 1001, তারপরে 1010, তারপরে 1011, 1100, তারপর 1101, 1110, 1111। কয়টা হলো দেখো তো, গুণ তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো টোটাল আমি 16টা পাইলাম। এখন তার মানে 4 বিট থেকে টোটাল 16টা বানানো যায়, 4 বিট থেকে টোটাল 16টা বানানো যায়, ঠিক আছে, 16টা। আমি কোশ্চেন দিতেছিলাম যদি 5 বিট দিই তুমি বসে বসে করতে পারবা, করতে পারবা না। খেয়াল করে দেখো এখানে 16 মানে কি 2 টু দা পাওয়ার 4 না, হ্যাঁ। তো আমরা জিনিসটাকে একটা ফর্মুলা আকারে বানাই দেব, 2 টু দা পাওয়ার n আকারে, যেখানে n হচ্ছে আমাদের বিট নাম্বার, ঠিক আছে, যেখানে nটা কি নাম্বার অফ বিটস, নাম্বার অফ বিটস, ঠিক আছে। সো সারে যত বিট বলে দিবে তুমি জাস্ট 2 টু দা পাওয়ার তত করে দিবা, ক্লিয়ার। যদি তোমাকে বলে দেয় 3 বিট, তাহলে আনসার কত হবে, 2 টু দা পাওয়ার 3, এই জিনিসটাকে আমরা 8 বলতে পারবো। সো দ্য কারেক্ট আনসার ইজ, এখানে কত হবে, 16টা হবে, ঠিক আছে, টোটাল 16টা হবে সর্বোচ্চ। নিচে কোনটি অর্ধপরিবাহী, অলরেডি আমরা অনেকগুলো অর্ধপরিবাহী নাম শিখছি, যেমন অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার পরিবাহী, কপার পরিবাহী, সোডিয়াম পরিবাহী, তো সিলিকন হচ্ছে কি অর্ধপরিবাহী, ঠিক আছে, সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী। নিচের কোনটি তড়িৎ অর্ধপরিবাহীর উদাহরণ, হ্যাঁ। তো নিওবিডিয়াম, গ্যালিয়াম, অ্যালয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পরিবাহী, ঠিক আছে, এগুলো তোমরা চৌম্বক চ্যাপ্টারে পড়বা। তারপরে কি অ্যালুমিনিয়াম,
পরিবাহী, কপার পরিবাহী, সিলিকন, মানে সেম প্রশ্ন আবার হচ্ছে, জাস্ট উদাহরণগুলো চেঞ্জ করে দিচ্ছে, অপশনগুলো চেঞ্জ করে দিচ্ছে। এটা ডেন্টাল 2021 সালে আসছে। সো উদাহরণগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। পরের প্রশ্ন, ডায়োড দ্বিমুখী বায়াস হলে নিঃশেষিত স্তরটা কি হয়? তো তোমাকে এটা বুঝতে গেলে আগে আমার কি করতে হবে, রিভার্স বায়াস টপিকটাই শিখাই দিতে হবে। রিভার্স বায়াস এই টপিক পুরোটা শিখাই দিতে হবে। রিভার্স বায়াস জিনিসটা আসলে কি, চলো আমরা জানার চেষ্টা করি। তুমি হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিলা, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিলা, ঠিক আছে। পি টাইপ এবং হচ্ছে এন টাইপ। তো পি টাইপের মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে হোল থাকে, এবং এন টাইপের মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। এখন তুমি সেটাকে কি কি হচ্ছে বায়াসে রাখতে চাও, রিভার্স বায়াসে রাখতে চাও। রিভার্স মানে কি, রিভার্স মানে বিপরীত দিকে যাবে, দুইজন দুইজনের সম্মুখে যাবে না। যেমন আমি এখানে দাঁড়া আছি, সাদাব এখানে দাঁড়া আছে, আমরা যদি দুইজন দুইজনের সামনে সামনে দিয়ে যাই সেটা হবে ফরওয়ার্ড বায়াস, যদি দুইজন দুইজন উল্টা দিকে যায় তাহলে সেটা হবে রিভার্স বায়াস। এখানে কি ঘটনা ঘটতেছে, এটা অবশ্যই রিভার্স বায়াস হবে। মানে আমার টপিকটা তো রিভার্স বায়াসের ক্ষেত্রে মানে কি, দুইজন দুই দিকে যাবে, তার মানে ও যাবে এদিক দিয়ে, ও যাবে এদিক দিয়ে। ও যদি পি হয়, এখানে কি রাখলে এদিক দিয়ে যাবে, অবশ্যই এন রাখলে, তাই না? তাহলে আমরা একটা ব্যাটারি রাখবো, যেখানে এটা হবে পজিটিভ প্রান্ত, এটা হবে নেগেটিভ প্রান্ত। এটা আমার সুবিধা রাখি, এটা হচ্ছে পি মানে হচ্ছে এটা হোল, এগুলো সব হোল, এগুলো সব পজিটিভ, আর এখানে হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ তো নেগেটিভকে আকর্ষণ করবে, ফলে কারেন্ট গুলো এদিক দিয়ে আসে পড়বে, এখানে এদিক দিয়ে আসে পড়বে। সো দুজন কিন্তু দুজনকে অতিক্রম করলো না, দুজন উল্টা দিকে চলে গেল। ফলে ফলে কি হবে, এই জায়গাটা বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে, তুমি একটু রাবারের মতো করে চিন্তা করো। তুমি যদি কোনো জিনিসকে এইভাবে টানো, তখন সেটা মাঝখানেটা কি বড় হয়ে যায় না, রাবার? হ্যাঁ। অথবা তুমি হচ্ছে ফরওয়ার্ড ব্যাসটাকে বোঝার চেষ্টা করো, তাহলেও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ফরওয়ার্ড ব্যাসটা শিখাই, ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে কি, সামনে সামনে দিয়ে যাবে, তার সামনে সামনে দিয়ে হুবহু এই চিত্রই, শুধুমাত্র ব্যাটারিটাকে তুমি কি করবা, ব্যাটারিটার চিহ্নটাকে তুমি চেঞ্জ করে দিবা, ঠিক আছে। ব্যাটারি চিহ্নটা চেঞ্জ করে দিলেই ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে এটা আমি জাস্ট ব্যাটারির চিত্রটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, তাইলে দেখবো ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তখন কি হবে, এদিক দিয়ে কারেন্ট যাবে না, তখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে, তখন কারেন্ট যাবে সোজাসুজি। কেন, কারণ এটা তো ভাই হোল, এটা পজিটিভ, এটাও পজিটিভ, তো পজিটিভকে বিকর্ষণ করবে, তো ফলে ও নেগেটিভ এখানে আসতে যাবে, তাহলে ও কি করবে, এদিক দিয়ে যাবে, ঠিক আছে। এই যে যখন যাবে, এই মাঝখানের একটা ঘটনা ঘটে যাবে, এই মাঝখান দিয়ে কি হয়ে যাবে, একটা ঘটনা ঘটবে। তো কি ঘটনা, তো আমরা বোঝার চেষ্টা করি, এই হোলগুলা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। আবার ইলেকট্রন গুলোও কি, ওরা নেগেটিভ, আর এটাও নেগেটিভ, নেগেটিভকে বিকর্ষণ করবে, ও আসতে চাইবে পজিটিভে। সো ইলেকট্রন গুলো কি হবে, এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো একজন যাচ্ছে এদিকে, একজন যাচ্ছে এদিকে, সো মাঝখানে যে ডিপ্রেশন লেয়ারটা ছিল সেটা কি চাইপা যাবে না, কারণ তুমি একটা রাবারকে যদি এইভাবে দুই পাশ থেকে যদি আমরা চাপ দাও, সেটা কি ছোট হয়ে যায়। এখানেও সেম, দুই পাশ থেকে চাপ দিবে তখন এটা ছোট হয়ে যাবে, সো ফলে ডিপ্রেশন লেয়ারটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার, তোমরা তো আবার ডিপ্রেশন বলে ফেলো, হ্যাঁ, ডিপ্লেশন কি লেয়ার, সেটা কি হয়ে যায় বলো দেখি, সেটা ছোট হয়ে যায়, ঠিক আছে। আর এইখানের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারটা কি হয়, বড় হয়ে যায়, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি প্যাটার্ন অংশ হবে না, কারণ একটা বাংলা ব্যাকরণ হয়তো তোমরা পড়ছিলাম যে সকল ইংরেজি শব্দে প্যাটার্ন অংশ ইউজ করা যাবে না, কোনো ইংরেজি শব্দে প্যাটার্ন অংশ ইউজ করা যাবে না। তো তাহলে এটার উত্তরটা আমরা কি বলবো, নিঃশেষিত স্তরটা কি হয়, বৃদ্ধি পায়। সো দ্য কারেক্ট আনসার ইজ নিঃশেষিত স্তরটাই যায়, এটা রিভার্স বায়াসের কথা বলছে, এটা কি হয়ে যাবে, এটা বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন আমরা যেটা সলভ করব, এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের প্রশ্ন না, এটা আমাদের যে ফিজিক্স সেকেন্ড পার্টের চৌম্বক চ্যাপ্টার আছে, পঞ্চম চ্যাপ্টার, সেখান থেকে একটা প্রশ্ন এসে পড়ছে। তো এসে যখন পড়ছে শিখাই দিই, কোনো সমস্যা তো নাই। এটা ট্রান্সফর্মার একটা কোয়েশ্চেন। তো একটা ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত যথাক্রমে 1:6। দেখো মুখ্য কুণ্ডলী এটাকে আমরা প্রাইমারি বলে থাকি, হ্যাঁ। আচ্ছা, পাক সংখ্যা বলছে, সো এটাকে এন বলবা, ঠিক আছে। পাক সংখ্যা মানে এন, তাহলে এনপি মানে কি, প্রাইমারি পাক সংখ্যা। আর হচ্ছে গৌণকুণ্ডলী পাক সংখ্যা, গৌণকুণ্ডলী পাক সংখ্যা মানে হচ্ছে এনএস, এটা অনুপাত সারে দিয়ে দিচ্ছে 1:6, তাহলে এটা আমরা লিখে ফেলি 1:6। তারপর কি বলছে, গৌণকুণ্ডলীর প্রবাহ মাত্রা হচ্ছে 12 অ্যাম্পিয়ার, তার মানে আইএস এর মান হচ্ছে 12। স্যার হচ্ছে আইপি এর ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা সবাই ফর্মুলা জানি যে আই এর সাথে এন এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক হলে কি হয়, যে আইপি ভাগ আই এর সমান উল্টাটা হবে এনএস বাই এনপি, তাই না? কারণ এনএস বাই এনপি মানে তুমি জানো, ইয়াস তুমি জানো, এনপি বাই এনএস এর মান যদি 1/6 হয়, তাহলে এনএস বাই এনপি এর মান 1/6 উল্টায় দাও, তাহলে শুধু 6 হবে, ঠিক আছে। তাহলে আইপি সমান কত দাঁড়াইলো, 6 ইন্টু আইএস, তাহলে 6 ইন্টু 12, ওকে। তাহলে 6 12 72। তাহলে আমরা বলতে পারতাছি কারেক্ট আনসারটা হবে 72 অ্যাম্পিয়ার। নিচের কোনটি লজিক গেট নয়? দেখো লজিক গেট আছে কারা কারা, অর গেট আছে, এন্ড গেট আছে, নট গেট আছে,
তারপরে তোমার নর গেট আছে, তারপরে নট গেট, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নো, এগুলো আছে। তো এখানে দেখো অর এন্ড এগুলো তো লজিক গেট। সারে যেতেছে লজিক গেট নয় কোনটি, দেখো নট, এটা তো লজিক গেট। বাট বলতে কি কোনো লজিক গেট আছে? নাই। তাহলে উত্তরটা কি হবে? বাট। নিচে কোনটি সেমিকন্ডাক্টর পদার্থ? তোমাদেরকে আগেও বলছি উদাহরণগুলো একটু ভালো মতো পড়বা। নিচে কোনটি পরিবাহীর উদাহরণ, অন্তরকের উদাহরণ, সেমিকন্ডাক্টর উদাহরণ, এগুলো ভালো মতো পড়বা। অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে এটা গ্লাস হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ গ্লাস তো তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর নাম। সিরামিক, সিরামিক এটা কি? অন্তরক। তাহলে অন্তরক, অন্তরক পরিবাহী। সিলিকনটা কি? এই প্রত্যেকটা প্রশ্নে সিলিকনই থাকে, হ্যাঁ সিলিকন না থাকে জার্মেনিয়াম থাকলো, ওটাই সঠিক উত্তর। নিচের কোনটি এসি কে ডিসি তে রূপান্তর করে? তো এটা হচ্ছে গিয়ে তোমার ডায়োড। ওই যে আমরা পিএন জাংশন শিখছিলাম না, পিএন সেমিকন্ডাক্টর, হ্যাঁ তো ওই পিএন ওইটাই, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে গিয়ে এন। এটা হচ্ছে তোমার একটা ডায়োড তৈরি করার একটা প্রক্রিয়া, হ্যাঁ যে পিএন জাংশনকে একত্রিত করা হয়, পিএন সেমিকন্ডাক্টরকে একত্রিত করে জাংশন তৈরি করা হয় এবং সেটা একটা ডায়োড তৈরি করে। তো ডায়োডের একটা বৈশিষ্ট্য আছে, সে অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হতে দেয়, সে বিপরীত দিকে কারেন্ট ফ্লো হতে দেয় না। দ্যাট মিনস আমি যদি এখানে একটা সার্কিট তৈরি করি, ধরো একটা ব্যাটারি দিলাম আর এখানটা হচ্ছে একটা বাল্ব দিয়ে দিলাম, তো আমি বললাম এই বাল্বটা জ্বলবে কিনা? উত্তর হচ্ছে জ্বলবে, কারণ এখানে ব্যাটারি যে পজিটিভ, এখান থেকে যে কারেন্টটা বের হবে, খেয়াল করে দেখো এটা এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। এটা তীর চিহ্ন কিন্তু এদিকে তীর চিহ্ন দেওয়া, দেখো এই যে এটা কি তীর চিহ্নের মতো মনে হয় না? হ্যাঁ, তাহলে কারেন্ট ওইদিকে যাচ্ছে, ডায়োডের তীর চিহ্ন ওইদিকে, সো ও কারেন্টটাকে ফ্লো হতে দিবে, পারমিশন দিবে। তো ওইখান থেকে পারমিশন দিলেই তো এই বাল্বটা জ্বলবে। এখন যদি তুমি জিনিসটাকে উল্টায় ফেলো, যদি তুমি ব্যাটারিটাকে উল্টায় দাও, যে মাইনাস এদিক দিলা প্লাস এদিক দিলা, তো কারেন্ট এদিক দিয়ে যাবে, তো কারেন্ট তখন এদিক দিয়ে যাবে না, কারেন্ট তখন এদিক দিয়ে যাবে না। তো তখন সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এদিকে যদি কারেন্ট যায়, এদিকে যদি কারেন্ট যায়, হ্যাঁ এই ডায়োডটা যে কাজটা করবে, বাধা দিয়ে দিবে। তোমার কাছে মনে হবে ভাইয়া বাধা দিকা, বাল্ব তো পার হইছে, ভাই বাল্ব পার হইলে কি কারেন্ট মানে বাল্বটা কি জ্বলবে? না, এটা পার হয়ে আবার আগের জায়গায় এই যে এখানটাতে ব্যাক করতে হবে, না না ব্যাক করলে তো বাল্ব জ্বলবে না। অনেক একটা মানে ভুল করে, ওরা ভাবে কি যে বাল্বটা পার হয়েছে তাহলে বাল্ব জ্বলবে, ব্যাপারটা তা না। এটা পুরো ফুল সার্কিটটা কমপ্লিট হইতে হবে, সার্কিট কমপ্লিট না হলে কখনোই তোমার বাল্ব জ্বলবে না, যতই তোমার বাল্ব পার হয়েছে বলে মনে হোক না কেন, ঠিক আছে? সো এইখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তোমার ডায়োডটা কিন্তু এটা উল্টা দিক, খেয়াল করে দেখো আমাদের কারেন্টের ডিরেকশন কোন দিকে? কারেন্টের ডিরেকশন হচ্ছে এখন এই দিকে, কিন্তু ডায়োডের ডিরেকশন এই দিকে, সো উল্টা দিকে হয়ে যাচ্ছে না? এই যে ডায়োডের ডিরেকশন এই দিকে, কারেন্টের ডিরেকশন এই দিকে, উল্টা দিক। তো ডায়োড এটা পারমিশন দেয় না। সহজ বাংলা ভাষায় তোমার রাত 12টা বাজে গেট বন্ধ হয়ে যায়, তো গেট বন্ধ করে দিছে, তুমি আসতে পারবা না, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা এটা বলতে পারি যে ও শুধুমাত্র একটা দিকে ফ্লো হতে দিচ্ছে, ও কিন্তু বাকি দিকে ফ্লো হতে দিচ্ছে না। এর ফলে তুমি যদি একটা এসি, যদি তুমি একটা কারেন্ট নাও, হ্যাঁ আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখে গ্রাফ দিয়ে, ধরো তুমি ইনপুট হিসেবে এরকম একটা কারেন্ট দিছিলা, ঠিক আছে? তো আউটপুটে তুমি কিরকম কারেন্ট পাবে? তুমি তো ওই যে পজিটিভ দিকটাকে তো তুমি হচ্ছে ফ্লো হতে দিচ্ছ ডায়োডের ক্ষেত্রে, সো এটা ফ্লো হবে, বাট নেগেটিভ দিকটা কিন্তু ফ্লো হবে না। কেন ফ্লো হবে না? কারণ এটা তো উল্টা দিক, উল্টা দিক তো ডায়োড পার হইতে দেয় না, সো এটা গ্রাফটা হয়ে যাবে এরকম। আবার অনুরূপভাবে এটা পজিটিভ দিক, এটা পার হইতে দিবে, আর এটা হচ্ছে নেগেটিভ দিক, এটাকে আবার পার হইতে দিবে না, তখন সেরকম হবে। সো এটা কি হয়ে যাচ্ছে? এটা ছিল একটা এসি সিগন্যাল, পরবর্তীতে কনভার্ট হয়ে গেল ডিসি সিগন্যাল। ক্লিয়ার? এই সিগন্যাল মানে কি একবার প্লাস একবার মাইনাস এরকম হয়, আর ডিসি সিগন্যাল কি শুধু প্লাস থাকবে অথবা শুধু মাইনাস থাকবে, দুইটা হতে পারবে না একসাথে। সো এটা উত্তরটা কি দাঁড়াচ্ছে তাহলে? আলটিমেটলি ডায়োড। নিচের কোনটি অপরিবাহী? দেখছো উদাহরণগুলো বারবার আসতেছে যে অপরিবাহী কোনটি, সেমিকন্ডাক্টর কোনটি, হ্যাঁ কাঁচ, কাঁচের মধ্যে দিয়ে কিন্তু কোনো ধরনের কারেন্ট ফ্লো হয় না, তাহলে আমরা এটা উত্তরটা কি দিব? কাঁচ। অপরিবাহী কোনটি? কাঁচ। তারপর প্রশ্ন, নিচে কোনটি অর্ধপরিবাহী নয়? খেয়াল করছো 14টা প্রশ্নের মধ্যে 7-8টা এরকম প্রশ্ন ছিল। অর্ধপরিবাহী নয় কোনটি? গ্যালিয়াম আর্সেনাইড, এটা একটা অর্ধপরিবাহী, মুখস্থ রাখবা, গ্যালিয়াম আর্সেনাইড, GaAs, ঠিক আছে? তারপর জার্মেনিয়াম, GE, তারপরে হচ্ছে সিলিকন, Si, এগুলো সব অর্ধপরিবাহী, তাইলে আর্জেন্টাম কোনো অর্ধপরিবাহী নয়, এটা অর্ধপরিবাহী নয়। লেজার, লেজার আমাদের লেজার লাইট বলে থাকি, এটা ফুল মিনিংটা মুখস্থ রাখবা, এটা মেডিকেল 2019 সালে আসছে। লাইট অ্যাম্প্লিফিকেশন, দেখো লেজারের মিনিংটা কি? লাইট, এতে হচ্ছে লাইট, এতে হচ্ছে অ্যাম্প্লিফিকেশন, ঠিক আছে? এসতে হচ্ছে স্টিমুলেটেড, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, ঠিক আছে? সো এটা তাহলে আনসার যদি তুমি খুঁজে দেওয়ার চেষ্টা করো, দেখবো অপশন সি, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। ওকে, আচ্ছা, মানে লাইটটাকে তুমি অ্যাম্প্লিফাই করতেছো কিসের মাধ্যমে? হ্যাঁ, স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমে, স্টিমুলেটেড উত্তেজিত ইমিশন বা নির্গমন অফ রেডিয়েশন, রেডিয়েশনের যে নির্গমন সেটার মাধ্যমে। স্টেইনলেস স্টিলের স্টিল ছাড়া আর কি থাকে? আর হচ্ছে ক্রোমিয়াম থাকে। এটা অ্যাকচুয়ালি তোমার কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন আসছে,
ওইটার ডায়োড ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটিতে? দেখো ভাইয়া, ডায়োড কিন্তু আমরা টিভিতে ব্যবহার করে থাকি। টিভিতে আমাদের ডায়োড ব্যবহার করি, রেডিওতে কোনো ডায়োড থাকে না, ক্যামেরা কোনো ডায়োড থাকে না, ট্যাপ রেকর্ডে কোনো ডায়োড থাকে না। ডায়োডের ব্যবহারে তোমরা বইয়ের মধ্যে পাবা যে টিভিতে ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী নয় কোনটি? দেখো একই রকম প্রশ্ন কতবার আসছে, যে সিলিকন এটা তো অর্ধপরিবাহী, তারপর যে জার্মেনিয়াম অর্ধপরিবাহী, সেলেনিয়াম অর্ধপরিবাহী, তো অভ্র কিন্তু কোনো অর্ধপরিবাহী নয়। ইন্টিগ্রেটেড সার্কিট এটা আমরা পড়ছি না, বলছে এটা সম্পর্কে সত্য নয় কোনটি? ইন্টিগ্রেটেড সার্কিট ওজনে হালকা কথা সত্য, অত্যন্ত ক্ষুদ্রকার এটাও কথা সত্য, দামে কম এটাও সত্য, কম বিদ্যুৎ খরচ করে এটাও সত্য। সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু সঠিক আনসারই নাই। তাহলে আমরা জিনিসটাকে ওভারঅল কি বলতে পারি? এটা ব্ল্যাঙ্ক। ক্লিয়ার? সো এটা আনসারটা ব্ল্যাঙ্ক থাকবে আর কি। আচ্ছা, পরের প্রশ্ন, যে নিচের কোনটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর উদাহরণ? দেখছো শুধু অর্ধপরিবাহীর প্রশ্নে কতগুলো আসলো। রূপা হচ্ছে তোমার পরিবাহী, তামা পরিবাহী, সিরামিক হচ্ছে অপরিবাহী। তাহলে এটা আনসারটা কি হবে? সিলিকন। যে সিলিকনটাই বলছিলাম বারবার পরীক্ষায় আসে। তারপর ডোপ্যান্ট কি? ডোপেন্ট, ঠিক আছে, ডোপ যোগ এ এন টি, ডোপেন্ট, ডোপ যোগ এ এন টি, ডোপেন্ট। ডোপেন্টটা কি? অপরিবাহীর সাথে যে মিশ্রিত করে না, তো অর্ধপরিবাহীর সাথে আমরা যে এক্সট্রা জিনিসপাতি অ্যাড করি, যেমন পি টাইপ অর্ধপরিবাহী তুমি কেমনে বানাও? তুমি হচ্ছে যে পরের সঙ্গে যে 3 নাম্বার কলাম আছে না, হ্যাঁ 3 নাম্বার কলাম আর তারপর যে 5 নাম্বার কলাম, এই দুইটা নিয়ে যে এক্সট্রা পরিমাণ তুমি ইউজ করে থাকো সিলিকন জার্মেনিয়ামের সাথে, তার ফলে ওর ভিতরে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়। এই ঘটনাটাকে আমরা ডোপেন বলে থাকি। মানে কি? বা এই বস্তুটাকে যখন তারা মিশ্রিত হয়ে যায় সেই বস্তুটাকে আমরা ডোপেন বলে থাকি। আমি একটু গুছাই তোমাদেরকে বুঝাই যে পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি থাকে। তুমি পি টাইপ এন টাইপ দুটো প্যারালাল যদি আমি বুঝাই, এন টাইপ গুলো মনে রাখার এই ছন্দটা কি? নদীতে পানি আসে সকাল বিকাল, তো পানি আসে মানে আর্সেনিক, তুমি আর্সেনিক দিয়ে ব্যাখ্যাটা দিতে পারো। ধরো তোমার কাছে আর্সেনিক আছে, হ্যাঁ, তো আর্সেনিকের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, 1 2 3 4, একটা ধরে এক্সট্রা এখানে দেখলাম। তো এখানের আর্সেনিকের চারপাশে 4টা সিলিকন থাকবে, এখানে 4টা করে, প্রত্যেকটার চারপাশে 4টা করে সিলিকন থাকবে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো তো কয়টা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6 7 8, একটা এক্সট্রা রয়ে গেল না? তো ও হচ্ছে দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ 8টার বেশি তো হতে পারবে না। তো ও কি করবে? এখান থেকে চলে যাবে, চলে গিয়ে সে দৌড়াদৌড়ি করবে, পাশের আর্সেনিকে চলে যাবে, বাট সেও তো জায়গা দিবে না, প্রত্যেক জনের কাছে সে যাবে বাট কেউ জায়গা দিবে না। ব্যাপারটা হচ্ছে একটা ইলেকট্রন শুধু দৌড়াদৌড়ি করবে, ফলে পুরো পদার্থটার মধ্যে কি হয়ে যাবে? ইলেকট্রন আধিক্য দেখা দিবে। এই জন্য এটা অ্যান্টাইপ অর্ধপরিবাহী। সো পঞ্চযোজী যারা, তারা অ্যান্টাইপ অর্ধপরিবাহী তৈরি করে থাকে। এবার আসো পি টাইপ যেটা, ঠিক আছে, সেটা কি হবে? সেটা ত্রিযোজী যারা, হ্যাঁ ত্রিযোজী যারা কারা কারা আছে, যেমন হচ্ছে তোমার বাংলাদেশ আওয়ামী লীগের গান ইন্ডিয়ার তীরে, এভাবে তোমরা মনে রাখতে পারো। তো বাংলাদেশ এটা বোরন, তো আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি, এটা জাস্ট ছন্দ বললাম আর কি, মজার ছন্দ। তো তুমি ধরো হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম তুমি নিছিলা, হ্যাঁ গ্যালিয়াম সবশেষে কয়টা ইলেকট্রন থাকে? 3, এই 3টা। এখন তুমি কি করছো? সিলিকন নিবা, এই যে সিলিকন 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 সিলিকন, সিলিকন একটা একটা করে দিয়ে দাও, তাহলে 2 2 2 1। তো এখানে একটা ঘাটতি রয়ে গেল না? এখানে তো একটা ইলেকট্রন কম, তাহলে এই যে একটা ইলেকট্রনের ঘাটতি, এটা কিন্তু হোল তৈরি করে থাকে। হোল মানে কি? হোল মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, একটা ফাঁকা জায়গা, ঠিক আছে। ইলেকট্রন কম মানেই তো পজিটিভ, ঠিক আছে, হ্যাঁ পজিটিভ মতো কাজ করে থাকে। তাহলে আমরা কি বলতে পারি? যে ওরা একটা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করবে আর ওরা এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করবে। এখন যদি তৈরি করে, এটা মিক্সড একটা যোগ হয়েছে না, এটা মিক্সড একটা যোগ হয়েছে, তাই না? এগুলাকে আমরা বলবো ডোপেন্ট। ক্লিয়ার? এটা অপদ্রব্য, আমরা অপদ্রব্য মিক্স করছি, মিক্স করার ফলে জিনিসটা কি করছি? ডোপেন্ট বানিয়ে ফেলছি। তাহলে উত্তর কি হবে? এগুলো সব অর্ধপরিবাহী, যে সিলিকনের সাথে আমি গ্যালিয়াম এড করছি, তাহলে এখানে গ্যালিয়ামটা আমার হচ্ছে ভেজাল, আর এখানেও আমরা সিলিকনের সাথে আর্সেনিক অ্যাড করছি, তাহলে এখানে আর্সেনিক হচ্ছে ভেজাল, ঠিক আছে। সো এই ভেজাল যদি আমি অ্যাড করি বা অপদ্রব্য অ্যাড করি, হ্যাঁ তাহলে ডোপেন্ট তৈরি হয়। পরের প্রশ্ন, নিচে কোনটি সুপরিবাহী নয়? কপার একটা সুপরিবাহী, সিলভার সুপরিবাহী, অ্যালুমিনিয়াম কিন্তু সুপরিবাহী, কার্বন কিন্তু সুপরিবাহী নয়। তারপর নিচের কোনটির ভিত্তিতে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে? ইউরেনিয়াম না তো, ক্রোমিয়াম না তো, সিলিকন। হচ্ছে সেমিকন্ডাক্টরের উপর ভিত্তি করে কম্পিউটারে সবকিছু সিলিকন থাকে, ঠিক আছে। তাহলে এটা উত্তর কি হবে? সিলিকন। ডোপায়নের মাধ্যমে বহির্জাত অর্ধপরিবাহক তৈরিতে নিম্নের কোন মৌল ব্যবহৃত হয়? দেখো বহির্জাত অর্ধপরিবাহক মানে কি? আমি যেটা তোমাদের পি টাইপ এন টাইপ পড়ালাম না, এটাই হচ্ছে তোমার বহির্জাত অর্ধপরিবাহক। মানে যদি কোনো কিছু মিক্স থাকে সেটাকে বহির্জাতক বলে, আর যদি কোনো কিছু মিক্স না থাকে সেটাকে অন্তর্জাতক বা বিশুদ্ধ বলে থাকে। এটা হচ্ছে অবিশুদ্ধ, বহির্জাত মানে কি? অবিশুদ্ধ। তো প্লাটিনামকে আমি তোমাকে ব্যাখ্যায় বলছি না, প্লাটিনাম তো জীবনে ইউজ করবে না। নিকেল, টাংস্টেন না, এগুলো তো সব পরিবাহী। তো আর্সেনিক ব্যবহার করা হয়ে থাকে, এই যে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম না, ওই এন টাইপের মধ্যে আর্সেনিক থাকে, হ্যাঁ ওইরকম। মানে তৃতীয় যোজী এবং পঞ্চম যোজী বাদে আর কাউকে ইউজ করা হয় না। তো তুমি তৃতীয় যোজী এবং পঞ্চম যোজী যদি অপশনে থাকতো সেটা আনসার দিতাম। তো ওই আর্সেনিক আছে, জন্য এটা উত্তর। নিম্নের কোনটি ইলেকট্রনিক্সের জন্য সঠিক? আইসির দাম কিন্তু খুব কম,
দেখো আমাদের লাগ ভালো, প্রথম অপশনে মিলে গেছে, বাকিগুলো দেখো সব মিথ্যা কথা লেখা রাখছে। তারপরের প্রশ্ন, নিচের কোনটি ইলেকট্রনিক পথের জন্য সঠিক? জার্মেনিয়াম একটি উন্নত পরিবাহক, এটা সঠিক কথা নয়। এটা ও পরিবাহকই না, ও তো হচ্ছে অর্ধপরিবাহক। হীরক একটি দুর্বল অন্তরক, মিথ্যা কথা। তারপরে কি, আহ হীরক একটা শক্তিশালী অন্তরক। হ্যাঁ, সৌরকোষ আসলে সিলিকন দিয়ে তৈরি আলোক সংবেদী পিএন জাংশন, কথা সত্য। হ্যাঁ, এটা কিন্তু আলোক সংবেদী, সৌরকোষটা কি অ্যাকচুয়ালি আলোক সংবেদী একটা পিএন জাংশন। নিম্নের কোনটি সঠিক নয়, মানে মিথ্যা খুঁজে বের করতে হবে। সিলিকন চিপ কম্পিউটার তৈরি ব্যবহৃত হয়, এটা তো সত্য কথা, কম্পিউটারে সিলিকন চিপ ব্যবহার করা হয়। বিশুদ্ধ সিলিকন তৈরিতে মিথেন গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কি জীবনে তুমি শুনছো সিলিকন তৈরিতে মিথেন গ্যাস লাগবো? এটা কোনো কথা? বং বাং একটা লাইন। তাহলে এটা মিথ্যা। মেডিকেল 2009 সালে আসছে। কোন পিএন জাংশনে কোন পিএন জাংশনে 0.1 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল এত গতিরোধ কত? দেখো ভাইয়া, তুমি ওহমের সূত্র আছে না, ওহমের সূত্র দিয়ে এটা ব্যাখ্যা করবা, বীজগুলো আইআর, তবে এখানে হচ্ছে পার্থক্য বলে দিচ্ছে, খেয়াল করে দেখো, বিভব পার্থক্য, ঠিক আছে। সো এখানে যে কাজটা করবা, তুমি ডেল ভি দিবা। তারপর কি বলছে, তড়িৎ প্রবাহের পরিবর্তন, এটা কিন্তু তড়িৎ প্রবাহ না, তড়িৎ প্রবাহের পরিবর্তন, সো এখানে ডেল আই দিবা, এবং গতিরোধকে ডেল আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি ডেল আর সমান সমান ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। তো ডেল ভি এর মান সারে দিয়ে দিচ্ছে 0.1, এবং ডেল আই এর মান 400 মিলি অ্যাম্পিয়ার দিচ্ছে, এটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে, সো 0.4 হবে। তো 0.1 ডিভাইড বাই 0.4 করলে 0.25 হয়, মানে 1/4। সো উত্তরটা হবে 0.25। নিচে কোনটি প্রাথমিক সার্কিট নয়? দেখো, আমরা জানি টোটাল 3টা জিনিস আছে, একটা হচ্ছে তোমার কালেক্টর, একটা হচ্ছে ইমিটার, আর একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর। তো সার্কিট তোমার 3 রকম হতে পারে, একটা হচ্ছে কমন ইমিটার, একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন কালেক্টর। মানে 3 রকম সার্কিট হয়, একটা সার্কিটে ইমিটারকে কমন রাখে, একটা সার্কিটে বেসকে কমন রাখে, একটা সার্কিটে কালেক্টরকে কমন রাখে। এখানে বলছে প্রাথমিক সার্কিট নয়, মানে আমি যেগুলো বললাম এগুলো প্রাথমিক সার্কিট, ঠিক আছে। তো কমন বেস, এই যে আমি মাত্র বলছি কমন বেস এটা প্রাথমিক সার্কিট, তারপর কমন এমিটার প্রাথমিক সার্কিট, কমন কালেক্টর প্রাথমিক সার্কিট, কিন্তু কমন লিড বলতে তো কিছুই নাই, লিড বলতে কিছু আছে এই ট্রানজিস্টরের মধ্যে? নাই তো। কোনটি জার্মেনিয়াম কোনটি অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়? এই যে ট্রানজিস্টরটা আছে না, এই ট্রানজিস্টরটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে? ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমার হচ্ছে একটা ফর্মুলা আছে, যে বিবর্ধন, কতটুকু তুমি বিবর্ধন করতেছো, হ্যাঁ, সেটা ফর্মুলা আছে। যে কোনো কিছু তুমি যদি আউটপুট বের করতে যাও, কি হবে? ইনপুট ইনটু সামথিং। এই সামথিংটার মধ্যে কি থাকে? উপরে থাকে তুমি যে কোনো কিছু একটা মান যদি বের করতে যাও, এখানে একটা কনস্ট্যান্ট থাকে এভি, ঠিক আছে। তাহলে এভি সমান কি দাঁড়ায়? উপরে হইতেছে গিয়ে আউটপুট, নিচে হচ্ছে গিয়ে ইনপুট। এখন ধরো তোমার আউটপুটের মান যদি ইনপুট যদি বেশি হয়, তাহলে তোমার এভির মানটা কি একের চেয়ে বড়? তার মানে এভির মান একের চেয়ে বড় হইলে আমরা বলতে পারি আউটপুটটা বেশি হয়। তো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এই এভির মানটা একের চেয়ে বড় হয়, এর ফলে আউটপুটটাও বড় হয়, আর আউটপুটটা বড় হইলে সেটা কি বিবর্ধিত হয়ে যায়। মানে আমরা যখন মাইকে যখন কথা বলি, আমি যদি বলি হ্যালো, ওখানে শোনাবে হ্যালো, ব্যাপারটা বুঝতে পারতেছো? মানে জোরে শোনাবে, আমি যে সিগন্যালটা দিচ্ছি ওই সিগন্যালটা কি হয়ে যাবে? অ্যাম্পলিফাই হয়ে যাবে, কারণ এভির মানটা একের চেয়ে বড়। তাহলে আমরা কি বলতে পারি? যে ট্রানজিস্টরটা কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ডায়োড তো অ্যাম্পলিফায়ার না, ডায়োড হচ্ছে জাস্ট একমুখীকরণ। আমি প্রত্যেকটা কাজ লিখে দিই, এটা হচ্ছে একমুখীকরণ, একমুখীকরণ, ঠিক আছে। লেডো কি? লাইট ইমিটিং ডায়োড, এটাও এক ধরনের ডায়োড, এটাও একমুখীকরণের জন্য ব্যবহার করা হয়। নিচে কোনটি অতি বৃহৎ অণু? তোমরা সবাই কেমিস্ট্রিতে পড়ে আসছে যে সিলিকন ডাইঅক্সাইড কিন্তু বিশাল বড় অণু, একটার পর একটা অনেকগুলো কিন্তু মিক্সড আকারে থাকে। জার্মেনিয়াম কি? জার্মেনিয়াম একটি অর্ধপরিবাহী, ঠিক আছে, বা অর্ধধাতু বলতে পারো। নিচের কোনটি সৌরকোষে ব্যবহৃত হয় না? এটা অ্যাকচুয়ালি অনেক পুরান প্রশ্ন, অনেক পুরান বইগুলোতে ছিল, 2003 সালের আগে টোটালি অন্যরকম বই ছিল। হ্যাঁ, রিলে কি তোমরা জানো না? সব ট্রিপল জিনিসপাতি, জাস্ট খালি একবার পড়া যাও। কৃত্রিম উপগ্রহেতে সৌরকোষ ব্যবহার করা হয়, অবশ্যই রিলেতে ব্যবহার করা হয়, দ্রুতগতি সম্পন্ন গণকও ব্যবহার করা হয়, তবে রেকটিফায়ারে ব্যবহার করা হয় না। এখন তো অবশ্য ভাই, রেকটিফায়ার জিনিসটা কি? ডায়োডকে রেকটিফায়ার বলা হয়, ডায়োড জিনিসটা কি? এই যেটা তোমাদের শিখেছিলাম যে একমুখীকরণ, ঠিক আছে। ডায়োডে কিন্তু তুমি কি ব্যবহার করো না? কোনো মানে সৌরকোষের কোনটিতে সৌরকোষ ব্যবহৃত হয় না? রেকটিফায়ার। আচ্ছা, না, এখানে ভুল দিছে, এটা ভুল, এটা উত্তর হবে না, কারণ সৌরকোষে তো রেকটিফায়ার, সৌরকোষে তো ডায়োড থাকে, তো এটা ব্ল্যাঙ্ক আনসার হবে। ওনারা কেন রেকটিফায়ার দিছে? এটা ভুল, এটা ব্ল্যাক আনসার হবে। এটা অনেক পুরান প্রশ্ন আসছে তো, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক আনসার হবে। তো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। ওকে, আচ্ছা, আমি পরের প্রশ্ন চলে যাচ্ছি। সিলিকনের ইলেকট্রন বিন্যাস, এটা কেমিস্ট্রির একটা প্রশ্নের মধ্যে এসে গেছে যে সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2s, তোমরা সবাই জানো 14 তো, হ্যাঁ, 2 8 10 আর 4 বাকি থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা দেখবা, এই যে দেখো 2, তারপর হইতেছে তোমার 8, তারপর এখানে হইতেছে 4। পরের প্রশ্ন, অর্ধপরিবাহকের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য?
আমরা দেখব পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা থাকে এবং যোজন ব্যান্ড প্রায় পূর্ণ থাকে। তো তারপরে কি লিখছে, অনেক মুক্ত ইলেকট্রন থাকে না, অনেক মুক্ত ইলেকট্রন থাকে না, যোজন শক্তি ব্যান্ড প্রায় ফাঁকা থাকে, পরিবহন ব্যান্ড প্রায় পূর্ণ থাকে। দেখো যোজন ব্যান্ড যদি প্রায় ফাঁকা থাকতো তাহলে তো ইলেকট্রন ফ্লোই হতো না, ঠিক আছে। আচ্ছা, যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী ব্যবধান 6 ইলেকট্রন থেকে 15, না এটা মিথ্যা কথা, এটা হচ্ছে অপরিবাহীর জন্য, এটা হচ্ছে অপরিবাহীর জন্য। তাহলে আমি দেখতে পেতেছি মোটামুটি সবই মিথ্যা প্রথমটা বাদে, অপরিবাহী, সো উত্তর হবে প্রথমটা, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে সর্বশেষ প্রশ্নে মনে হয় এসে পড়ছি, এরপর আর নাই। হ্যাঁ, এটা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ কোয়েশ্চেন। অ্যান্টিমনি বিসমাথ তাপযুগলের বিদ্যুৎ তাপযুগলের ভিতর দিয়ে প্রবাহিত হয়। অ্যাকচুয়ালি এই টপিকটা তোমাদের সিলেবাস থেকে বাতিল করা হয়েছে, তাপযুগল টপিকটা তোমাদের নাই, ঠিক আছে। এটা আগে অনেক আগে সিলেবাসে ছিল, তাও আমরা জাস্ট একবার পড়ে নেই যে অ্যান্টিমনি বিসমাথের শীতল সংযোগ স্থলে অ্যান্টিমনি হতে বিসমাথে বিদ্যুৎ প্রবাহিত হয়, মানে সবসময় বিদ্যুৎটা প্রবাহিত হয় কোথা থেকে কোথায়, অ্যান্টিমনি থেকে বিসমাথের দিকে, ঠিক আছে। এটা একটা তাপযুগল, ওকে। এইটা তোমাদের সিলেবাসে নাই, জাস্ট একবার রিডিং করে গেলা, এটা আসার কোনো সম্ভাবনা নাই। সো আজকের মতো এতটুকুই। তোমরা আশা করি পুরো ক্লাসটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই ভাইকে জানাবা। তো আল্লাহ হাফেজ।